HTML এর সম্পূর্ণ সাইটটাই বানাবো, অন্য 2 দিনের যে অগোছালো ছিল ওই গোছালো জিনিসটা। যেমন ড্রিমওয়েভার আমি ওপেন করলাম, ড্রিমওয়েভার গিয়ে আমি ফাইলে নিউ কন্ট্রোল N বা নিউতে গিয়ে আমি একটা HTML পেজ খুলে নিলাম। HTML পেজ খোলার পরে আমার টাইটেল আপনার ডকুমেন্টটা আনটাইটেল ডকুমেন্ট দেখা যাচ্ছে। এখানে আমি আমার যে সাইটের টাইটেলটা দিতে চাই ওইটা লিখব। আমি আজকে আরেকটা নাম দিলাম এবং টাইটেলটা দেওয়ার পরে আমি পেজটাকে সেভ করব, কন্ট্রোল S দিয়ে সেভ করব বা ফাইলে গিয়ে সেভ। ওইখানে আমি যে লোকেশনে সেভ করতে চাই, ধরেন আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করে নিউ, এখন সেভ করলে হয়। আমি একটা ফোল্ডারের নাম লিখলাম আমার ওয়েবসাইটটার নামে, যেন খুঁজে পেতে পরবর্তীতে সুবিধা হয়। এবং যেহেতু এটা আমি হোম পেজ বা মেইন পেজ করতে চাই, তাই আমি এটাকে ইন্ডেক্স লিখব। ইন্ডেক্স হচ্ছে আমাদের মেইন পেজ, অন্য যে কোনো লিখলে হবে, তবে সার্চ ইঞ্জিনকে বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে আমাদের মেইন পেজ। আর এই যে ইন্ডেক্স কথাটা লিখলে তারা নিজেরাই বুঝে নিব যে এটা আমাদের মেইন পেজ, আর নাইলে সার্চ ইঞ্জিনকে বুঝাই দিতে হবে। তো এখানে index.html লিখবো। আর HTML যেহেতু না লিখলে হবে, যেহেতু এটা ড্রিমওয়েভার আছে, ড্রিমওয়েভার আমরা HTML অলরেডি সিলেক্ট করে রাখছি। তো এইগুলো আগের বিষয়। আর এখানে আমরা হেডের ভিতরে টাইটেলটা লিখবো, টাইটেল লেখা শেষ, তারপরে আমাদের জায়গা সব বডির ভিতরে। হ্যাঁ, আমরা হেড যে ট্যাগটা শুরু করছিলাম এটা শেষ করছি এখানে, এর ভিতরে আমরা টাইটেলটা লিখছি, টাইটেলের ভিতরে আমাদের যে জিনিসটা দেখাইতেছে। আর ড্রিমওয়েভার যেহেতু উপরে টাইটেলটা লিখলেই হইতেছে, আর বডি এটা স্টার্ট আর এটা হচ্ছে শেষ, এর ভিতরেই সব কিছু হবে। এটা আমি প্রথম দিনই বলেছিলাম, বডির ভিতরে সব, আর হেডের ভিতরে যে সার্চ ইঞ্জিনের জন্য যা যা করার বা মাথা, ওয়েবসাইটের মাথা যাকে বলি, টাইটেল না আরও অনেক কিছু করব। আজকেও আমরা আরেকটা আমাদের লিঙ্ক বসাবো এখানে। তো বডির ভিতরে আমি আপনাদের দ্বিতীয় ক্লাসে আমি বলছিলাম ডিবের কথা। প্রথম ক্লাসে আমরা অনেকগুলো ট্যাগ দেখছি, তারপরে ডিবে দেখছি। আজকে ডিভাইডেডের বিষয়টাই আমি আবার দেখব। প্রথমে আমার তো একটা টার্গেট থাকবে যে কোন সাইটটার মতো করে করতে চাইতেছি বা আমার প্ল্যানটা। আগে আমি একটা ওয়েবসাইট বানানোর আগে আমি একটা প্ল্যান করে নিব যে প্ল্যানটা কী ছিল। আরেকটা না, এটাই করি পড়ুক, আরেকটা বানাই আমার চিন্তা ভাবনা, 2-3টা বানাবো আপনাদের জন্য। ভাইয়া এখন প্র্যাকটিস করার কোনো দরকার নাই, আমি দেখাইতেছি, একটু দেখে যান, সম্পূর্ণটা আবার প্র্যাকটিস করবেন আপনারা। এখন প্র্যাকটিস করার কোনো দরকার নাই, আপনাদের পিসিতে নজর রাখারও দরকার নেই। আমরা এরকম একটা প্ল্যান করব যে কোন সাইটটার মতো করে করতে চাই, বা ক্লায়েন্টের তো একটা আইডিয়া দিবে যে আমার সাইটটা এরকম হবে। অনেক ক্লায়েন্ট কী করবে, এরকম একটা পিকচার তুলে দিবে, বা আপনার পিএইচডি টেমপ্লেট বলি, ফটোশপে একটা ডিজাইন করে দিবে একটা, বা অনেকে আছে হাতে এঁকে দিব যে কোন জায়গায় কী থাকবে এটা হাতে ডিজাইন করে দিতে পারে। তো এইভাবে ক্লায়েন্টে আমাদেরকে বলবে যে এরকম একটা সাইট বানাই দাও, বা ক্লায়েন্টে আমার বর্ণনা দিতে পারে যে আমার 3টা জিনিস থাকবে, স্লাইড বার থাকবে, মেইন বডি থাকবে, কী কী থাকবে সে বলে দিবে। তো ওই রকম করে আমাদের একটা প্ল্যান নিতে হবে আগে। প্ল্যান যখন আমাদের দেওয়া হবে তখন আমি দেখে নেব যে এটা কী করতে পারি। দেখেন এখানে মেইন অংশটাকে আমি মেনু সহ একটা আইডি ধরতে পারি, ডিভ আইডি। আর এই ডিভ আইডি যদি সম্পূর্ণটা ধরি বা প্রথম হেডারটাকে মেনুটাকে বাদ রাখতে পারি, মেনুটাকে আলাদা ক্লাস করতে পারি, তবে আমি প্রথমে আইডিটা ঘোষণা করব। এবং আইডি ঘোষণা করার ক্ষেত্রে ডিভ আইডি প্রথম এতটুকু মেনু পর্যন্ত একটা হেডার ধরলাম, হেডার এরিয়া, এটা হচ্ছে হেডার এরিয়া ধরলাম। আর বাকি সম্পূর্ণটাকে ধরব হচ্ছে কন্টেন্ট এরিয়া। আর নিচের যে অংশগুলো আছে এগুলোরে ধরবো ফুডার এরিয়া। আমি মূলত 3টা ভাগ করব হচ্ছে যেটা আইডি, 3টা আইডি ঘোষণা করব। তো আমি ড্রিমওয়েভারে চলে যেতেছি এবং এখানে আমি প্রথমে ডিপ ঘোষণা করব, ডিপ স্পেস আইডি, এবং আইডির নাম দেব, নামটা দিতে পারি হেডার। যেহেতু এটা শুরু করছে আমাকে শেষ করতে হবে, এই যে ডিপ শেষ করলাম। এখন অনেকগুলো কোডের মাঝে আমার প্যাচ লাগা যায়, এই কারণে আমি কি বলছিলাম একটা সংকেত দেওয়ার জন্য। সংকেতটা কি ছিল,
কমেন্ট ট্যাগটা হচ্ছে এরকমভাবে দেব। হ্যাঁ, এখানে আমি লিখে দিব হচ্ছে হেডার এরিয়া ইন। আমি বোঝার জন্য যে হেডার এরিয়াটা এই ডিপটার মাধ্যমে শেষ হয়েছে। আরেকটা বিষয়, আমরা এই সম্পূর্ণটা মার্ক করে একটা ট্যাব ব্যবহার করব। ট্যাব ব্যবহার করলে এই যে দেখেন, ট্যাব ব্যবহার করাতে এখান থেকে একটু খালি হয়ে গেছে, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে বডির ভিতরে এই সব জিনিস আছে। তারপর আরও যখন আমি দেখেন কন্টেন্ট হেডার এরিয়ার ভিতরে আমি কয়টা ভাগ করব চিন্তা করছিলাম। হেডার এরিয়ার ভিতরে এখানে একটা ভাগ নামটার জন্য, সোশ্যালগুলোর জন্য একটা ভাগ, লোগোর জন্য একটা ভাগ, 3টা ভাগ, এবং মেনুর জন্য আরেকটা ভাগ, 4টা ভাগ। তাহলে 4টা কি করব, ডিপ ক্লাস ঘোষণা করব, 4টা ক্লাস। এবং ক্লাসের নাম দিতে পারি, প্রথমটার নাম ধরেন না আমি নিজের নামই দেখলাম, এভাবে আমি একটা ডিপ ঘোষণা করলাম। আর এটাকে আমি একটু ট্যাব দিয়ে দিই। হ্যাঁ, এভাবে আমি ভিতরে বুঝলাম যে আমার হেডার এরিয়ার ভিতরে হচ্ছে নতুন যে ক্লাসটা করলাম। এরকম আরেকটা ক্লাস ঘোষণা করব। এটার নাম দিতে পারি হচ্ছে আপনার সোশ্যাল, এই যে এইগুলোর জন্য। এখানে আমি বানান ভুল হয়েছে বা কি হয়েছে এগুলো লক্ষণীয় না, বা এরকম দেখেন স্পেস দেওয়ার দরকার ছিল, আমি স্পেস দেই না, কি দিছি আন্ডারস্কোর দিছি, কারণ কি এখানে কোনো স্পেস দিতে পারবো না। আর এই নামটা যেটা ব্যবহার করবো ওই নামটাই আমরা সিএসএস বা স্টাইল করার ক্ষেত্রে কাজে লাগবে। তাই এখানে নামটা যে ভুল হইলে কোনো সমস্যা নাই, কিন্তু এই নামটার মতন করে আরেকটা দিতে হবে স্টাইল শিটে বা স্টাইল যখন করতে যাব। তাই নাম কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আমি কিন্তু আমার নাম দিয়ে দিছি, এটা কোনো ব্যাপার না, যে কোনো নাম দিতে পারেন। তবে এগুলো বোঝার জন্য দেখেন সোশ্যাল লিখে দিছি, কারণ কি আমি যে খুব সহজেই আমি পরবর্তীতে বুঝতে পারবো যে এই যে এই সোশ্যাল দিয়ে আমি এই কোডটার জন্য আমি এটা লিখলাম, এই ডিপটা ঘোষণা করছি সোশ্যালটার জন্য, এভাবে আমি বোঝার জন্য। সেম একইভাবে আমি ডিপটাকে ইন্ড করে দেব। আমি সহজ করার জন্য বা সময় বাঁচানোর জন্য দেখেন আমি একটা জিনিস করতে পারি। এই বিষয়টা তো আমার সবগুলোর ক্ষেত্রে আমার করা লাগবে, ডিপ ডিপ ডিপ। তাই আমি এই জিনিসটা করে নিলাম। আমার 1টা 2টা 3টা, প্রথমটা 3টা 4টা হইতেছে, আমি কটা করছি 1টা 2টা করছি, আরও 3টা হইল 4টা হইল। বুঝতে পারছেন? তারপর একটা আমি নিচে রেখে দিতেছি, কি রেখে গেছে গা, কি বলে ডিপি ছেড়ে গেছে গা। আচ্ছা, এখানে আমি স্টার্টিং ডিপ আর এটা হচ্ছে এন্ডিং ডিপ, এটা তো আমরা জানি। স্টার্টিং ডিপের মাঝে আমি ক্লাস ঘোষণা করলাম, আরেকটা ক্লাস, ওই ক্লাসটা কি ঘোষণা করতে পারি, লঘু নামে। তারপরে আরেকটা ডিপ আছে, ওই ডিপটা কি ডিপ ঘোষণা করতে পারি, ক্লাসই, এটার নাম দিতে পারি মেনু। এখন দেখেন আমাদের ইন যেটা, এটা আমরা বোঝার জন্য কি করব, এই যে এই নামটা আছে এই নামটাকে এখানে লিখে দিলাম, পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে। লঘু ইন স্টার্টিং ট্যাগে আমি কিন্তু এইগুলো লিখতেছি না, কারণ কি স্টার্টিং ট্যাগে কিন্তু আমি অলরেডি লেখা আছে ক্লাস মেনু, ক্লাস নাম লেখা আছে, ওই নামটা কিন্তু আমি ইন্ডিং ট্যাগে বুঝতেছি না। ইন্ডিং ট্যাগটা পরবর্তীতে বোঝার জন্য আমি ইন্ডিং ট্যাগে আমি নামটাগুলো লিখে দিতেছি। হ্যাঁ, এইগুলোকে ট্যাব দিয়ে দিছি, মানে কি এটা হচ্ছে আইডি, ওই আইডিটার ভিতরে বাকিগুলা দেখেন, এটার আইডি শেষ শুরু হয়েছিল হেডার এরিয়া, এখানে শুরু হয়েছিল, হেডার এরিয়া শেষ করছি এখানে, আর বাকিগুলা হেডার এরিয়ার ভিতরে। হেডার এরিয়াটাকে আমি 4টা ভাগ করছি, এই যে সম্পূর্ণ হেডার এরিয়াটাকে 4টা ভাগ করছি, এটা একটা, এটা একটা, এটা একটা, আর ওইগুলার জন্য একটা। বুঝতে পারছি? এখন আমি হেডার এরিয়াটা শেষ, এখন হচ্ছে মেইন এরিয়াটা। মেইন এরিয়াটাতে দেখতেছি একটা সাইড বার আছে এই পাশে,
এর পাশে আছে দুইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা কিন্তু একই আইডিতে রাখতে পারি, কারণ কি দুইটা একই রকম, কোনো আলাদা ডিভিশন নাই, ভাগ আছে না। কিন্তু এইটা আরেকটা ভাগ দেখতেছি, নিচেরটাকে আমরা ফুডার হিসেবে রাখতে পারি, ফুডারের অংশ হিসেবে রাখতে পারি, মেইন কন্টেনারের অংশ হিসেবে রাখতে পারি। তো আমরা এটা ফুডারের অংশ হিসেবে রাখি, আর আমাদের মেইন কন্টেন্টটাকে এই যে 3টা অংশ করতে পারি, 3টা ডিপ করতে পারি। আমরা হাতে করব একটু পরে, আমি কোডগুলো সামনে রাখবো, আপনারা দেখে দেখে হাতে করবেন, সমস্যা নেই। এখন আমি বুঝাই ফেলি, একবার বুঝে যান, কারণ এগুলো সবগুলোই হয়ে গেছে, সবগুলোই হয়েছে। এখন হচ্ছে এলোমেলোটাকে গুছাইতেছি। এখন আমাদের হেডার এখানে শেষ হইল, হেডারের পরে আমরা কি করব না, ফুটার তো পরে বডিটাকে আমরা কি লিখতে পারি, আইডি কি করব, আইডি কন্টেন্ট লিখতে পারি, CONTENT নাকি TNT, কন্টেন্ট এভাবেই হবে। আচ্ছা, এখানে বানানোর কোনো সমস্যা নাই, আপনারা একটা হইলেই হলো, এরিয়া দিলাম এবং কন্টেন্ট এরিয়াটা আমি শেষের ইন্ডিং ট্যাগের মাঝে আমি লিখে দিব। তো এই কন্টেন্ট এরিয়ার ভিতরে আমি কি করব, আরো কয়েকটা ডিপ খুলবো। আমি এই জিনিসটাকে, আমি যেহেতু 3টা এই ডিপ খুলবো, তাই আমি এই জিনিসটাকে আমি 3টা কপি করলাম। এখন দেখেন ট্যাব দিয়ে কিন্তু আলাদা করে দিছি, আমার বুঝতে খুবই সুবিধা হবে যে এটা হচ্ছে হেডার এরিয়ার ভিতরে 4টা ক্লাস ঘোষণা করলাম, আর এটা হচ্ছে ডিপ কন্টেন্ট এরিয়ার ভিতরে 3টা ক্লাস ঘোষণা করবো। আমি এগুলোতে ক্লাস লিখবো। তো এই ক্লাসগুলোকে আমি ডিফাইন করব কিভাবে, দেখেন। প্রথম এই যে এরিয়াটা, এটা আপনার স্লাইড হইতে পারে, মানে পিকচার আসতেছে যাইতেছে এরকম করতে পারি, স্লাইড লিখতে পারি বা স্লাইডার নাম দিলাম, এবং এই নামটা আমি এন্ডিং ট্যাগে নিয়ে আমি বসাই দিলাম আমার বোঝার সুবিধার্থে, স্লাইডার হয়ে গেল। তারপর এটাকে আমি কি করতে পারি, এটা হচ্ছে মেইন টেক্সট লেখা আছে, তাই টেক্সট নামে আমি দিতে পারি, বা আপনাদের যা নাম ইচ্ছা ভালো লাগে ওই নামে দিতে পারি। তারপর লিখবো ক্লাস, নাম দেব হচ্ছে টেক্সট 1 দিয়ে দিই, কারণ পরবর্তীতে যদি টেক্সট লাগে তাহলে আমরা 2, 3 এভাবে দিয়ে দেবো। না, স্পেস দেওয়া যাবে না, স্পেসের পরিবর্তে আমরা আন্ডারস্কোর দেবো, এরকম। টেক্সট এরিয়াটা শেষ করলাম। তারপরে আরেকটা কি আছে, আরেকটা আছে আপনার সাইড বার হইতে পারে আমাদের বোঝার সুবিধার্থে আমার সার্ভিস, এটার লেখাটাই আমি এখানে লিখে দিলাম। আপনাদের যা নাম ইচ্ছা, আমি কিন্তু এক এক জায়গায় এক এক রকম ব্যবহার করতেছি আপনাদের বোঝার জন্য, যে একই রকম হয় অন্য নাম দিলেও হবে। এখানে আমি আপনার স্লাইডার লিখতে পারতাম, না লিখে আমি আওয়ার সার্ভিসই লিখলাম, আমার আরও বোঝার সুবিধা হতো। হ্যাঁ, আমি কি ডান দিকে, তো এই যে মেইন বডির ভিতরে আছে বাকিগুলা, এই যে বডির ভিতরে একটা ভিতরে গেছে, আর এই যে এই ডিপগুলোর ভিতরে আছে, তো আরেকটা টেপ ভিতরে নিলাম, আর এটা সম্পূর্ণটারে চাইলে আমি আরেকটা টেপ দিয়ে একটু ভিতরে নিয়ে নিলাম, এটা সমান হয়ে গেল। ট্যাবটা কীভাবে দিলাম, আমরা তো ট্যাব ব্যবহার করতেই পারি, সিলেক্ট করে আমাদের কিবোর্ডের ট্যাবে। তো এই যে আওয়ার সার্ভিসটা দিলাম, এই সার্ভিসটাকে আমি এখানে লিখে দেব। এভাবে আমি আমার মেইন এরিয়াটা আপনার ডিভাইড করলাম। তারপরে আছে আপনার ফুডার এরিয়াটা কয়টা আছে দেখেন, 1, 2, 3, 4, 5টা না, 5টা ভাগ করব। 5টা ভাগ করার জন্য আমি এটাকে আমি ধরবো মেইনটা, তারপরে এটার ভিতরে নিব হচ্ছে 5টা, তাই আমি ট্যাব দিয়ে ভিতরে নিয়ে গেলাম, 2, 3, 4, 5। এখন এই যে ডিপটা এখন নাম দেব, নামটা কি, আইডি ফুটার এরিয়া দিতে পারি। এরিয়া যে দিতে হবে তা না,
আমার বোঝার জন্য দিতেছি। এটা হচ্ছে ফুটার এরিয়া বলতে আমি বুঝাই দিয়েছি যে সম্পূর্ণটা আমার পরবর্তী যেন বুঝতে সুবিধা হয়। ফুটার এরিয়া দিলাম, তারপরে এখানে দিতে পারি কি যে এখানে একটা ট্যাক্স আছে, তাহলে ট্যাক্স 2 ট্যাক্স, তাই ট্যাক্স দিতে হবে তা না, আমি অন্য নামও দিতে পারি। হ্যাঁ দিয়ে দিতে পারি আমার ইচ্ছা, কিন্তু আমাকে বুঝতে হবে যে এখানে কোনটার ভিতরে কি দিব। তো এটা আমি পিছনে লিখে দিলাম। তারপরে এটা কি ছিল, এখানে ছিল হচ্ছে একটা কন্টাকাস, আমি কন্টাকাস লেখাটাই নিয়ে নিলাম। এখানে ক্লাস হিসেবে লিখবো কন্টাকাস। হ্যাঁ আন্ডারস্কোর, যেহেতু একটা স্পেস আসছে তাই আন্ডারস্কোর দিয়ে দিলাম। আবার শুধু কন্ট্যাক্ট যদি আমি রাখি তাও হবে, আস লিখলেও হবে, একটা নম্বর দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো তারপরে কি থাকতেছে এখানে, এখানে আপনার মেনু, আরেকটা মেনু, এটা আমি লিখতে পারি ফুডার মেনু। কি অ্যাবাউট তো একটা পেজ আছে, আমি আরও অনেকগুলো মেনু রাখলাম, অ্যাবাউট আছে, অন্যান্য রাখতে পারছি, বা অ্যাবাউট নামে একটা ট্যাক্সও রাখতে পারি, যেভাবে সেভাবে সাজাতে পারবো, সমস্যা নেই। তারপরে ডিপগুলো দেখি, এখানে হচ্ছে একটা ট্যাক্স, এটাকে আমরা আরেকটা ট্যাক্স নামে দিয়ে দিই, ট্যাক্স 3 দিয়ে দিই। ওকে, আমাদের লাস্ট ডিভিশনটা এটা হচ্ছে একটা সার্চ বক্স, ওটার জন্য আমি সার্চ লেখাটাই নিয়ে নিতে পারি, ক্লাস সার্চ। এখন কে জানি বলছিল যে নামের ক্ষেত্রে সমস্যা হয়, নামের প্রবলেমটা বুঝতে পারছি। যে কোনো নাম ইচ্ছা আমি দিতে পারি, আমি চাইলে ট্যাক্স দিলাম, ওইখানে আমি চেঞ্জ করে আমার এখানে ছিল কি প্রাইভেট লেখাটাও লিখে দিতে পারি, বা আমি যে কোনো নম্বর দিয়ে দিতে পারি। মোট কথা আমার বুঝতে হবে যে আমি এই এরিয়াটা দিয়ে কোনটাকে বুঝাইতে চাইতেছি, বুঝতে পারছি। এই হলো আমাদের ডিভিশন করা শেষ, মানে আমি ভাগ করা শেষ। আমি একটা প্ল্যান করছিলাম যে আমার ওয়েবসাইটে কীভাবে বানাবো, এই যে হেডার থাকবে, ফুটার থাকবে, ইয়ে থাকবে, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করলাম। প্রয়োজনে আরও অনেক ডিভিশন বা ক্লাস ডিপ ঘোষণা করতে হবে আমরা ডিজাইন করতে গিয়ে। মোটামুটি আমাদের কাঠামোটা এটা। এখন কাঠামো হয়ে গেলে হলো না, আমি যে প্রথম থেকে দিছিলাম, দেখেন প্রথম ডিপ দিছিলাম নাম, এই নামটা দিয়ে বুঝাইছিলাম কি, এই যে ডিপের ভিতরে ডিপটা ভাগ করলাম, মানে ডিপের ভিতরে আমি আরেকটা ট্যাব দিলাম, এখানে আমি কিছু লিখবো, নামটা কি ছিল এটা, এই কথাটা আমি নিয়ে আসবো। যেহেতু 2.com আমি এখানে 2 বানাইছি, এবং এটাকে আমি ট্যাগ দিতে পারি, কি ট্যাগ দেবো, চাইলে আমি H1 H2 দিতে পারি, আর না দিলেও সমস্যা নাই, বা পি ট্যাগ দিয়ে দিলেও আমি পরবর্তীতে তো বড়ো ছোটো করতেই পারি, সাইজ লিখে বড়ো ছোটো করে দেবো, বুঝতে পারছি। প্রথম দিন আমরা দেখছি যে H1 দিব, কিন্তু H1 দিয়ে দিতে হবে তা না, যে কোনো ট্যাগই দিতে পারি, কিন্তু আমরা ডিজাইনে গিয়ে সেটা বড়ো ছোটো করে নেব, তাহলেই তো হইলো। আচ্ছা, তাও আমি H1ই দিতেছি আপনাদের, H1 শেষ। দেন আরেকটা যদি আপনাদের ছোট লেখা দেখেন, আমরা অনেক ওয়েবসাইটের নিচে দেখি ছোট করে একটা লেখা থাকে, দেখি না, এই লেখাটা থাকলে কীরকম করে দেব, পি দিয়ে দিতে পারি, প্যারাগ্রাফ বা H2, কোনো সমস্যা নেই। একটা লেখা ছোট করে লিখে দিলাম, এতে কি হবে আমি একটু ব্রাউজারে গিয়ে দেখি। এই যে এটা হচ্ছে বড় লেখা, নিচে একটা ছোট লেখা, এখানে একটা অনেকটা গ্যাপ আছে না, গ্যাপটা আমরা পরবর্তীতে ডিজাইনে ফিল আপ করবো। এখন আমি আপনার এই যে এই ডিপটা শেষ হইল নাকি, তারপরে হচ্ছে সোশ্যাল ডিভাইসে, সোশ্যাল ডিপের মাঝে আমি কি করব, একটু গ্যাপ নিয়ে নিলাম এবং ট্যাব দিয়ে দিলাম। এখানে কি লিখবো দেখেন তো, সোশ্যালের মাঝে ওই দিন কী করছিলাম, ইমেজগুলো কীভাবে আনছিলাম মনে আছে, ইমেজ ট্যাগ দিয়ে এনে ফেলছিলাম, এবং ইমেজ ট্যাগ দিয়ে আনবো। এর আগে আমাকে কি করতে হবে, আমার ফোল্ডারটা যেটা আমি ক্রিয়েট করছি এখন,
আমার ওয়েবসাইট নামে বা আমার ওয়েবসাইটটা যেখানে রাখবো ওইখানে আমার ফাইলগুলো রেখে দিতে হবে। আর রাখার ক্ষেত্রে এতদিন আমি রুটে রাখছি, এখন আমি দেখাবো একটা ফোল্ডারের ভিতরে রাখবো, যত ইমেজ সব ফোল্ডারে রাখবো, কারণ অনেকগুলো যখন ইমেজ অনেকগুলো ফাইল হয়ে যাবে আমি খুঁজে পেতে সমস্যা হবে। যত ইমেজ আসবে সব ইমেজ নামে একটা ফোল্ডার লিখে দিব, ইমেজেস নামে একটা ফোল্ডার লিখলাম, ওই ফোল্ডারের ভিতরে আমি সব ইমেজ রাখবো। আর আমার যা ফাইল থাকবে HTML এর ফাইল বা পেজ CSS সবগুলো থাকবো রুটে, আর এটার ভিতরে থাকবো ওই ইমেজ। এখন ইমেজটা আমাকে আনতে হবে, এখানে আমি নিয়ে আসি। আর ইমেজের জন্য ইমেজ কোথায় পাবো? যে আমাকে কাজ দেবে সেই তো ইমেজগুলো দিয়ে দিবে। লোগো বলি বলি সে ডিজাইন করে নিয়ে আসবে, আর যদি না ডিজাইন করে নিয়ে আসে তাহলে আমি বলতে পারি, সাজেস্ট করতে পারি যে আমিও কাজ পারি, যেহেতু আমরা কোর্স করছি ডিজাইন তো পারি, তো আমি সাজেস্ট করতে পারি যে আমি এগুলা করে দিতে পারবো, যে আপনার আলাদা করে একজন ওয়েব ডিজাইনার হায়ার করতে হবে না। আমি যে ইমেজগুলো ছিল এই ইমেজগুলো ধরেন একটা ফোল্ডার হিসেবে ক্লায়েন্টে দিয়ে দিতে পারে, আমাকে যে কোনোভাবে সেন্ড করবে। করার ফলে আমি কি করব, আমার ইমেজ ফোল্ডারটা যে ক্রিয়েট করছি এটা হচ্ছে আমি ডেস্কটপে আমার যে নামে ফোল্ডার করছি এখানে ইমেজ একটা ফোল্ডার করছিলাম, এখানে সবগুলো ইমেজ আমি রেখে দিলাম। এটা হচ্ছে আমার ক্লায়েন্টে আমাকে দিয়ে দিছে, এবং ইমেজগুলো দেখে নাম লিখে দিছি, ব্যাকগ্রাউন্ড কোনটা, ব্যানার কোনটা হবে, ডাউনলোড কোনটা হবে, সব RSS ইমেজ, লোগো, টুইটার, ফেসবুকেরটাও হয়তো বা লেখা হয় না, আমি দেখি ফেসবুকেরটা এই যে আছে, সবগুলো কিন্তু লেখা আছে। এক্ষেত্রে কী হবে, আমাদের সুবিধা হবে। আচ্ছা, ফেসবুক টুইটার এগুলি .png কেন? PNG হচ্ছে আপনার একটা ফরম্যাট, যে ফরম্যাটটাকে ব্যাকগ্রাউন্ড থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না। কিছু কিছু ইমেজ দেখবেন যে আপনার ওয়েবসাইটে থাকে, একজন মানুষ দাঁড়ায় রয়েছে, পিছনে যা লেখা ছিল লেখাগুলো আসতেছে, পিছনে কিছু আসতেছে না। আর কিছু কিছু ইমেজ দেখবেন যে পিছনে সাদা থাকলে সাদাই থাকে। তো ওইগুলো হচ্ছে PNG-তে যখন সেভ করবো এবং ব্যাকগ্রাউন্ড যখন ট্রান্সপারেন্ট মোডে থাকবে তখন আর ওই জিনিসগুলো আসে না, ট্রান্সপারেন্সি মোড। ফটোশপে ফটোশপের মেইন পেজটা আমি আপনার, আচ্ছা এই জিনিসটা আমরা পরে দেখব, আজকে আমি এখন একটা শেষ করি, তারপরে যেহেতু এটা আসছে পরবর্তীতে এক সময় আমাকে মনে করে দিন যে PNG ইমেজটা কীভাবে ইয়ে হয়। তো এখন আমি অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারি, IMG ট্যাগ, IMG স্পেস সোর্স SRC, ব্রাউজ করে নিয়ে আসবো ইমেজটাকে। এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে কোনটা, আমি ফেসবুকটা প্রথমে অ্যাড করতে চাইতেছি, ওকে দিয়ে দিব। তারপরে ইমেজ ট্যাগ শেষ। এখানে আরও অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে পারি, হাইড, ওয়েট, এগুলো লিখে দিতে পারি না? এখন দেখেন এই কোডটা আমি লিখে দিলাম, এই কোডটাকে আমি আরেকবারও শিখাইছিলাম কীভাবে, ইনসার্টে গিয়ে আরও সহজে, আমার কোড মনে না থাকলেও ইমেজে যাব, ইমেজ থেকে ফোল্ডারে যে ঢুকিয়ে আমি ধরেন না আমার এখন টুইটারটা অ্যাড করে দেবো, টুইটারটা অ্যাড করে দেবো। তাহলে দেখেন সবগুলো কোড আমার এখানে আইসা পড়ছে, অল্টা, ট্যাগ, হাইড, ওয়েট সব লেখা আইসা পড়ছে। তো এইভাবে করতে পারি, দুভাবেই করতে পারি। আচ্ছা, আমি এই যে ফেসবুকের এটা ছিল, এটাকে আমি চাইলে বড় ছোট করে দিতে পারি, আমি বড় ছোট করে নিতে পারি, আবার না করলেও হয়, আবার ডিলিট করে আমি ফেসবুকেরটা ইনসার্ট করে একসাথে আনি, একই রকম থাকবে সবগুলা। ইমেজে গিয়ে আপনার ফেসবুকটা ইনসার্ট করলাম, তারপরে দেখেন এইটা দুইটা হয়ে গেছে, আমার বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি ইন্টার দিয়ে আমার বোঝার সুবিধাতে আমি নিচে নামাই নিলাম। আর নিচে না নামাইলেও হবে, আপনাদের শো করবে। ইনসার্টে যাব, ইমেজ আরেকটা আছে RSS নামে ছিল, ফিড, RSS ফিডটা নিয়ে আসলাম। ওকে, এইভাবে আমি 3টা ইমেজ অ্যাড করলাম। 3টা ইমেজ আনলেই হইলো, আমাদের টার্গেট তো ইমেজ না, ইমেজে কি করতে হবে, লিঙ্কটাও। ইমেজের লিঙ্ক, ইমেজ লিঙ্কের করার জন্য আমি কি করছিলাম মনে আছে, অ্যাঙ্কর টেক্সট শুরু হবে তারপরে হাইপার লিঙ্ক, HREF ব্রাউজ করব। আর ব্রাউজ যদি না করার থাকে তাহলে কি করব, আমরা লিখে দিব http://fb.com বা facebook.com লিখতে পারি, me2। হ্যাঁ, আমার ওয়েবসাইটের এটা দিতেছে আর ধরেন না, আমার এই নামে একটা পেজ খুলে রাখলাম ফেসবুকে, এই নামে একটা পেজ, ফেসবুকের লিঙ্কের কোনো থাকে না, এটা ক্লায়েন্টই আমাকে সরবরাহ করবে।
হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের ঠিকানাটা আমরা কপি করে নিয়ে আসবো। ধরেন আমার টার্গেট হচ্ছে আমার এই যে এই পেজটাতে পাঠানো আমার টার্গেট, তাহলে এই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আসবো, আই না ওই জায়গায় পেস্ট করবো। লিখলে আবার ভুল হয়, কপি পেস্টে কোনো ভুল নাই, নির্ভুল কাজ করা মানে হচ্ছে কপি পেস্ট। আচ্ছা, ইমেজের নামের ক্ষেত্রে যেটা বলছিলাম যে কপি করে নিয়ে আসবেন। এখন দেখেন একটা বিষয়, আমরা এতদিন কি করছি, শুধু ইমেজ ডট পিএনজি করছি। আজকে কি হচ্ছে ইমেজেস স্ল্যাশ ডট পিএনজি, মানে কি এটা হচ্ছে একটা লোকেশন। সে কি করবে, ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে গিয়া ফেসবুক যে নামে পিএনজি নামে ফোল্ডারটা আছে এটা ফাইলটাকে খুঁজবে। বুঝতে পারছি? কারণ কি আমাদের রুটটা ছিল এই যেটা আমার এটা হচ্ছে মেইন ফাইল, এই ফাইলটাকে খুঁজবে। সে কি খুঁজবে, সে তার রুটে পাইতেছে না, তখন কি করবে, ইমেজ নামে একটা ফোল্ডারে খুঁজবে। বুঝতে পারছি? আমি শুধু ইমেজ না, আমি চাইতেছি যে আমার অন্য কোনো একটা ইমেজ ফোল্ডার থেকে দিব। দেখেন আমি ধরতেছি জি ফোল্ডার থেকে দিব, বা আমার আপনার কম্পিউটারের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডার থেকে আমি দিব। এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি। দেখেন ধরি ইমেজটা আমি নিয়ে আসবো। তো ইমেজটা নেওয়ার জন্য দেখেন লোগো ডট পিএনজি নামে আছে, এবং এই যে উপরে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আমি কপি করে নিব। দেখছেন এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা আসে, এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম, লিঙ্কটা আসছে। এই লিঙ্কটাকে আমি নিয়ে বসাই দিব। যেমন আমি এটাকে চেঞ্জ করতে চাইতেছি, এই যে এটা না, আমি নতুন একটা ইমেজই আমি ইনসার্ট করলাম মনে করেন। IMG তারপর আমি লিখে দিলাম ইমেজের নামটা কি ছিল, লোগো। এটা কি করলাম এখন ভুলে গেলে হইব এত দ্রুত। আমি এখন সেভ করে দেখি যে ফোল্ডারটাতে দেখায় কিনা ইমেজটাকে। এই যে দেখেন ইমেজটা দেখাইতেছে না, আর এটা হচ্ছে এই যে চিহ্নটা, এই চিহ্নটা হয়তো বা ভুল হয়েছে, উল্টা চিহ্নটা কই আছে। কপি করে নিয়ে পেস্ট করে দিলে তো আর বলবা সম্ভব না। নাই তো বুঝে যায়। না আসে নাই, কই আসছে কোনটা? এটা ওই ইমেজের থেকে ফোল্ডারতে ইমেজে ক্লিক করছে, এটা উঠছে কোডটা। আমি এটা লিঙ্ক নিয়ে আসি, লিঙ্ক। এটা মনে হয় লাগবে না, এটা মনে হয় লাগবে না, এটা মনে হয় লাগবে না, না লাগবে তো, না লাগলে হবে না। আচ্ছা আমি ব্রাউজ করে নিয়ে আসবো, সমস্যা নেই। আমি দেখি এটা আরেকটা ওয়ে আছে, আমাদের ব্রাউজ তো আছেই। ব্রাউজে যাব, আমাদের যে ফোল্ডার থেকে দিতে চাইতেছি এই ফোল্ডারে ঢুকে যাব। ওইটা আমাকে বলতেছে যে আমার নিজের ফোল্ডারে নিয়ে আসার জন্য, আমি নিজের ফোল্ডারে আনলাম না। এই যে দেখেন বলটা কি ছিল, ফাইল, এই লেখাটা ছিল না, এই ফাইল HTTP/ এই জিনিসগুলো হইল না, আসছিল না, এই কারণে আমার আসতেছে না। আচ্ছা এখন আমি দেখি আসে কি, এই যে আসছে। বুঝতে পারছি? আমরা শুধু আমার যে নিজস্ব ফোল্ডার বা নিজস্ব আনবো তা না। এখানে দেখেন এই জায়গায় আমি এখন যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কের পরিবর্তে আমি যদি গুগল থেকে কোনো একটা ইমেজের লিঙ্ক নিয়ে আসি, দেখেন আমি দিলাম না, কি গুগল থেকে ওই ইমেজের লিঙ্ক আমি আনতে পারবো। আমি গুগলে সার্চ করলাম ধরেন এই নামে, এটা আসে কেন, না ওটা বড় সিটার কথা বলতেছি।
এখন আমি আপনার ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলরেডি আমরা ইনসার্টে গিয়ে ইমেজ করতে পারি, তাছাড়া বিভিন্ন অন্য কোনো ফোল্ডার থাকলে এটাও ইমেজ নিতে পারি। আর এখন দেখবো হচ্ছে আপনার বিভিন্ন সাইট থেকে কীভাবে লাইভ ইমেজ নিয়ে আসতে পারে। আমার ডাউনলোড করলাম না, এটা আমার সার্ভারও লোড হইলো না, থাকবে তাদের লিঙ্কই, তাদের সার্ভারে থাকবে, শুধু আমার লিঙ্কটা নিয়ে আসবো। এই যে ধরেন আমি এই যে এই লিঙ্কটা, এই ইমেজ লিঙ্কটা নিয়ে আসবো, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ভিউ ইমেজ দেখবেন যে ভিউ ইমেজ আসবে, ওইটা আমি নিয়ে আসবো। কি হলো নেটটা ওই ইমেজটা আসতেছে, লোড হইতেছে, সময় লাগে কেন? আরে কাজটা আমাদের হইতেছে, কাজটা আমাদের হইতেছে। না ডেস্কটপে রাখলে তো হইলই, রেখে তো আমরা করতেই পারি, কিন্তু আমরা অনলাইন থেকেই করবো, তাদের সার্ভারই থাকবে, আমাদের সার্ভার লোড করে লাভ। আবার তাদের সার্ভার থেকে যদি কোনো সময় ডিলিট করে ফেলে তাও আমার ইমেজ আর পাবে না, বুঝতে পারছেন? বড় বড় ফাইল আমরা এইভাবে শো করে দিতে পারি। কোডগুলা আচ্ছা এটা লোড হোক, আমরা কোডগুলা বুঝে নিই। আমি আমার সোশ্যাল সাইডে আমি এই লিঙ্কগুলা দিতেছি, 3টা লিঙ্ক বসাইলাম, আর এই কোডগুলা তো জানি, ইমেজ কোড বসাইলাম। এবং আমি এই ফাঁকে আমি কি করি, এই যে আমি প্রথমটার লিঙ্ক করছিলাম, বাকিগুলা কিন্তু লিঙ্কটা শেষ করি না, অ্যাঙ্কর টেক্সটটা শেষ করি না, আমি অ্যাঙ্কর টেক্সটটা শেষ করে দিই। এই যে আমার অ্যাঙ্কর টেক্সট শেষ, এই ক্ষেত্রেও আমার অ্যাঙ্কর টেক্সট দিতে হবে। কারো কি বুঝতে সমস্যা হইতেছে? twiter.com/ আমারটা দিলাম মি টু, এখানে ধরলাম এই নামই খুলছি আমি। আমি তো এটা শেষ করবো, তারপর এখানে গিয়ে আমি অ্যাটাকটা শেষ করব। দেন এখানে আমি আবারও সেম একই কাজটা করব, অ্যাঙ্কর টেক্সট দিব HREF, আর এখানে আমি লিখে দিব হচ্ছে http://rss.com/ এখানে একটা নম্বর থাকে, আইডি নম্বর, RSS এর আইডি নম্বর লিখে দিলাম, এভাবে হয়ে গেল। আর অ্যাটাক আমি শেষ করলাম, মানে এখানে আমি প্রত্যেকটাকে ইমেজকে একটা লিঙ্ক করলাম, প্রত্যেকটা ইমেজকে আমি লিঙ্ক করে নিলাম। অ্যাটাক দিয়ে প্রত্যেকটাই শেষ করতে হবে। লিঙ্ক করার জন্য শর্ত অ্যাটাক। এটা কি আমার অনলাইনে শো করবে না অফলাইনে শো করবে? কোনটা? আমি দেখা দিই, এটা তো অনলাইনে শো করবে, আমরা তো অফলাইনে ডিজাইন করতেছি, এগুলো যখন অনলাইনে ছেড়ে দেবে তাহলে অনলাইনে শো করবে। এই যে প্রত্যেকটাতে এখন লিঙ্ক হয়েছে, আমি নিচে দেখলে লিঙ্কগুলো দেখতে পারবো। এখন আরেকটা বিষয়, আমার ইমেজগুলো খুব ছোট হয়ে গেছে না, ইমেজগুলো এখন বড় করে নেব। বড় করার জন্য কি করব, ডিজাইন ভিউতে গিয়ে তিনটা একসাথে করা যাবে না, করা যায় না। একটাকে আমি বড় করলাম, যদি অফলাইনে থাকে একটাকে আমি দেখবো যে আমার সাইজ মতো হয়েছে কিনা, সাইজ মতো হইলে বাকিগুলোকে আমি কোডে গিয়ে লিখে দিব। দেখেন আমি কত কত করে সাইজ করছি, 39, আমি এটাকে 40 করে দিলাম মিল করার জন্য, 40 করলাম। বাকি ইমেজগুলোকেও আমি 15 দেওয়া আছে, এটাকে আমি 40 করব। এক্ষেত্রে আমার সবগুলো ইমেজ বড় এবং সাইজের ঠিক হয়ে গেল, দেখতে আমাদের সুন্দর দেখাবে। সেম কাজগুলো কিন্তু আমরা আগেই করে রাখছি, এখন আমি শুধু আপনার ফরম্যাটের মতো করতেছি। এখন দেখি আমার হ্যাঁ ব্যাকটা আসছে, ভিউ, এই যে ভিউ ইমেজে ক্লিক করব, তারপর একটা লিঙ্ক দেখাবে উপরে, এই লিঙ্কটা আমি কপি করে নিব। ভিউ ইমেজ হওয়ার পরে ওই ইমেজটাকে আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ দেখেন নিচে পিছনে থাকবে জেপিজি, পিএনজি এরকম থাকবে, তাহলে মনে করবেন যে লিঙ্কটা কাজ হয়েছে। বা HTML থাকলে কোনো কাজ হবে না, ওই লিঙ্কটা শো করবে না। এখন দেখেন কাদের থেকে আসবে, তাদের ওয়েবসাইট থেকে আসবে, HTTP তাদের ওয়েবসাইট থেকে আমাদের এখানে শো করবে। এখন আমি আমার সাইটটাকে রিলোড করে দিই, এই যে ব্যাগের ইমেজ আসা করছে,
বুঝতে পারছি? এখন আমি চাইলে ব্যাকের ইমেজটাকে আমি ছোটো বড়ো করে নেব। ওই আসতেছে, আমরা ছোটো বড়ো করে নেব। ছোটো বড়ো তো করতে পারি, এই যে আপনার এখান থেকে দিলে আমাদের চ্যাপটা হয়ে যাবে, এই যে চ্যাপটা হয়ে যাবে। তবে আমি শিফটে ধরে যখন দেবো সাইজটা ঠিক থাকবে, কর্নার থেকে সাইজটা, ইমেজের সাইজটা ঠিক থাকবে। এইভাবে আমি একটা ইমেজ আসতে পারি। আমি ইমেজটাকে আমি কেটে দিতেছি, কারণ আমাদের আমাদের কোনো টার্গেটে নাই, আমরা পরবর্তীতে অন্য সময় আনবো, আর্টিকেলে নিয়ে আসবো না। আচ্ছা, আমরা ইমেজ যদি একবারে ওই পাশে দিতে চাই, এইগুলো আমরা ডিজাইনে করব, আজকে আমরা ডিজাইনে চলে যাব, সমস্যা নেই। এখন দেখেন আমি কি করছি, আমার এখন একটা কাজ করছি, বোঝার সুবিধার্থে এই জিনিসটা, এই জিনিস যেটা করতে সেটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, সবগুলো আমি এক লাইনে নিয়ে আসলাম, মানে আমার সোশ্যাল এখানে শেষ হইলো। সোশ্যালের পরে কি আছে, লোগো। লোগো কি, লোগো একটা ইমেজ, তাই আমি ইমেজটাকে আমি ইনসার্ট করে দেবো, ইনসার্ট থেকে ইমেজ। লোগো কোনটা ছিল, আমি লোগো হিসেবে এটা ধরছিলাম, তো এটাকে আমি লোগো দিয়ে দিলাম, শেষ হয়ে গেল আমার লোগো শেষ। এখন হচ্ছে মেনু। মেনুর ক্ষেত্রে আমি কি বলছিলাম, লিস্ট করব। তা লিস্টটা কি ধরনের লিস্ট, এটা অর্ডার না আনঅর্ডার? আনঅর্ডার। আনঅর্ডার লিস্ট কীভাবে লিখি, ইউএল মানে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট শুরু করলাম, আনঅর্ডার লিস্ট শেষ করব, এবং এটাকে আমি একটা ট্যাব দিয়ে মাঝখানে নিয়ে নিলাম। এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমি কি করব, আনঅর্ডার লিস্টের ভিতরে আমি লিস্ট আকারে লিখে দিব, লিস্ট এলআইটাকে শেষ করলাম। এর ভিতরে আমি এভাবে আমি বিভিন্ন কয়টা করলাম, আমি আগে দেখে নিব হচ্ছে কয়টা আছে আমার টার্গেটে, কয়টা বা ক্লায়েন্টে যতটা বলবে ততটা আমি করব। চলে যা, এখানে আছে কয়টা, 4টা। আমি 4টাই খুলি, 1 2 3 4, 4টা হয়ে গেছে। প্রথমটার নাম হচ্ছে কি, হোম। হোম, তারপর এটা কি, কন্ট্যাক্ট। আমি সম্পূর্ণটাকে কপি করে নিই, কন্ট্যাক্ট আসতে দিলাম। এই জিনিসটা কে বুঝতে পারেনি বলেন? আমি একটু চালাকি করলাম, আপনার কপি করে নিয়ে আসলাম। এখন আমি কি করছি দেখেন, এলআই করলাম। এলআই করলেই হইলো, এলআই করলে তো আমাদের লিঙ্ক হয়েছে না, আমাদের যে টার্গেটটা। লিস্ট করলাম, এই যে দেখি ব্রাউজারে গিয়ে দেখি লিস্ট হয়েছে, লিস্টে কিন্তু লিঙ্ক হয়েছে না। লিঙ্ক হয়েছে, এটার জন্য আমাদের কী করতে হবে, আবার অ্যাট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাট্যাগটাকে কোথায় ব্যবহার করবো, অ্যাঙ্কর টেক্সট, তারপরে হচ্ছে হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক। তারপর ব্রাউজ করে আমার যেহেতু HTML একটা পেজ আছে, ওই HTML পেজটাকে আমি ক্লিক করে দিয়ে দিব। এটা আমার কোথায় আছে, ডেস্কটপে। ডেস্কটপে আমি মিটু নামে ওয়েবসাইট খুলছি, এই যে মিটু HTMLটা আমি ওকে করে দিলাম, মানে আমার হোমটা হয়েছে HTML। তো এখন আমি অ্যাট্যাগ শেষ করব, এবং এই যে অ্যাট্যাগ শেষ। এখন আমার এই হোমের ভিতরে একটা লিঙ্ক হয়েছে HTML নামে। কন্ট্যাক্ট কাজটাও আমি সেম কীভাবে লিঙ্ক করব, যেহেতু একটা কাজ বারে বারে করতে হইতেছে, আমি এক কাজ করতে পারি, কপি করে নিয়ে যেতে পারি। না সমস্যা নেই, আমি লিখে দিলাম। প্রথমটা একটা লিখি HREF। আপনার এখানে আমি হ্যাশ চিহ্ন ব্যবহার করতে পারি, কারণ আমার তো পেজ খুলি নাই,
ওইগুলো আমি অ্যাড করব। যেহেতু আমার ইন্ডেক্স পেজটা খোলা আছে তাই আমি দিয়ে দিছি। এখানে আমি অন্যান্য পেজগুলো যখন কন্ট্যাক্ট পেজ খুলে ফেলবো তখন দিব। কালকে আমরা দেখছি অলরেডি কন্ট্যাক্ট পেজ কীভাবে খুলতে হয়। তারপরে আমার ইনকোর টেক্সটটা এখানে শেষ করে দিলাম। এই যে জিনিসটা, এই জিনিসটা আমার বাকিগুলো তো দিয়ে দিতে হবে, তাই আমি কপি করে দিয়ে দিলাম, বা আমরা লিখেও দিতে পারি। লিখে হ্যাঁ, এভাবে আমার হয়ে গেল লিস্ট, এবং লিস্টগুলো লিঙ্ক। এই যে লিঙ্ক, আমি হোমে ক্লিক করলে ঘুরতেছে, ঘুরে আবার এই পেজে আসতেছে। অন্যান্য পেজেও ক্লিক করা যায়, ক্লিক করলে আমার এই পেজে আসতেছে। দেখছি মানে লিঙ্কেবল হয়েছে। আমরা পরবর্তীতে হ্যাশের জায়গায় ওই পেজের লিঙ্কগুলো দিয়ে দিব। কন্ট্যাক্টটা কন্ট্যাক্ট ইয়েগুলো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম কন্ট্যাক্ট দিয়ে দেবো। হ্যাঁ, ওইগুলো দিব আমরা পেজ যখন খুলবো। এখন আমরা একটা পেজের ভিতরে খুলতেছি, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে ডিজাইন করা। সিএসএসে যাব। এখন আমার এভাবে হেডারটা শেষ হইলো, এতক্ষণ লাগলো আমার হেডার করতে। তারপর হচ্ছে কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়ার ভিতরে প্রথমটা কী ছিল? স্লাইডারটাতে আমি কি করতে পারি? একটা ইমেজ দিতে পারি। স্লাইডার হিসেবে একটা ইমেজ দিয়ে দিলাম, ওটা স্লাইড করবো। আর স্লাইডটা এখন আমরা করবো না ডিজাইন, এটা অনেক জটিল একটা বিষয়, আমরা পরে দেখবো, আসবো আর যাবো। আপাতত মার্কিউটে একটা ব্যবহার করতে পারি। স্লাইডও করা যায়, HTML কোড করে স্লাইডটা বানাই, কিন্তু স্লাইডটা কোডটা অনেক বিশাল, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, আমরা এখন মার্কিউটে করে দেবো, একটা ইমেজ ইনসার্ট করি। আমি যদি এখন আপনার স্লাইডার দেখাই, স্লাইডটা আবার আরেকটা ক্লাস খেয়ে নেবে, অনেক বিশাল। আমি এই ইমেজটাকে আমি এখানে রেখে দিতেছি আপনার। এটাকে স্লাইডটা আমরা আপনার সহজে হয় হচ্ছে, হ্যাঁ, সফটওয়্যারও লাগে না, সফটওয়্যার তো বানাইছে কোড লেখেই। আমি কি করব? মার্কিউটেক ব্যবহার করব। মার্কিউটেকের কথা মনে আছে? এই যে ইমেজের প্রথমে দিলাম, ইমেজের শেষে মার্কিউটেক দিয়ে দিলাম। এইভাবে হ্যাঁ, আমি মার্কিউটেকটা করলাম। এখন আমি দেখি এই যে ইমেজটা আপ ডাউন হইতেছে, মানে স্লাইড হইতেছে। তো মূলত এইভাবে স্লাইড করে না, আরও স্লাইডার ওয়ে আছে, আমি দেখাবো না। এখন যে বিষয়টা আছে, স্লাইডের পরে হচ্ছে টেক্সটটা এখানে লিখবো আমরা। তো টেক্সট কি লিখতে পারি? টেক্সটে দেখি আমরা যে আমাদের টার্গেট সাইটটা বা ক্লায়েন্টে দিবে ওটার মধ্যে কি ছিল। না, এখন আমি অ্যাড করে দিলাম, তাই তো দেখাতেছি। ইমেজটা চলে গেল, ইমেজটা পরবর্তী কাজে লাগাবো। আচ্ছা, এখন আমি দেখতেছি যে এখানে টেক্সট হিসেবে এগুলো আছে না, আমি এগুলো কপি করে নিলাম। আপনারাও কপি করা নিতে পারেন বা লিখবো। আমরা যেহেতু ক্লায়েন্টের সাইডে আমরা তো আর এন্ট্রি করবো না ডাটাগুলো, ক্লায়েন্টে যদি টেক্সট দিয়ে দেয় তাহলে আমরা এন্ট্রি করবো। আপাতত আমরা এইভাবে লিখে দিতে পারি, বা এখানে মূলত আমরা এইভাবে লিখতে পারি, ইউর টাইটেল গোজ হেয়ার, ইউর প্যারাগ্রাফ গোজ হেয়ার, এরকম লিখে দিতে পারি। সে বুঝবে যে এখানে প্যারাগ্রাফ লিখবো, আর এখানে হচ্ছে আমরা আপনার টাইটেল লিখবো। আর এই যে এই জিনিসগুলো বোঝানোর জন্য দিতেছে। আর এইটার প্রথমটাতে আমরা H1 ব্যবহার করতে পারি, কারণ প্রথমটা হচ্ছে বড় হবে। H1 ট্যাগ দিলাম, H1 ট্যাগ শেষ, এটাকে P ট্যাগ দেবো। P ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করে দিলাম। তারপর আরেকটা টাইটেল আর্টিকেল আছে, ওই আর্টিকেলটাও আমি কপি করে নিলাম। কপি করে এখানে আমি পেস্ট করে এটাকে দিলাম হচ্ছে H1E। H1 তো শেষ হবে, এই যে শেষ। এখানে লিখবো হচ্ছে P ট্যাগ, আর এখানে হবে P ট্যাগটা শেষ। ওইভাবে আমি আমার ডিজাইনটা মোটামুটি একটা কাঠামোতে নিয়ে আসলাম। এখন আমি ব্রাউজারে গেলে এই জিনিসগুলো আসছে। আমাদের আরেকটা মেইন এরিয়ার ভিতরে আরেকটা জিনিস বাকি আছে, এই পাশে একটা স্লাইড বার হওয়ার কথা। স্লাইড বারটা আমরা এখন দিব। এই যে দেখেন আপনার আওয়ার সার্ভিস নামে ওখানে স্লাইডটা, এর ভিতরে আমি আমার লেখাটা লিখে দিব। এখন আওয়ার সার্ভিস একবার লিখে রাখছি, আবার কি লেখার দরকার আছে? কেন না? আমি তো আওয়ার সার্ভিস নামে একটা ডিপ ঘোষণা করছি, এরিয়ার নাম দিছি। এর ভিতরে যদি আমি আওয়ার সার্ভিসটা লিখতে চাই, দেখেন এখানে আওয়ার সার্ভিস লেখা আছে। এই লেখাটার জন্য কি আমার লিখে দিতে হবে না? H1 বা P ট্যাগ বা অন্য কিছু দিয়ে অবশ্যই লিখে দিতে হবে।
এটাও আমি সেম কিভাবে কি করবো, এটা লিস্ট আকারে আছে ওইখানে দেখতেছি না লিস্ট, এই তো লিস্ট আকারে, তাই আমিও লিস্ট আকারে করব। এলআই স্টার্ট হয়েছে, আমি এলআইটা স্টার্টিংটা আমি কপি করে নিলাম, কোনটা বারে বারে আসছে, এলআই আওয়ার সার্ভিস, তারপরে এলআই কেউ না বুঝতে পারলে জানেন, কারণ আমরা খুব দ্রুত করে ফেলতেছি, কারণ আমাদের এগুলো আগের জিনিস। হ্যাঁ, সাইড বারটা করতেছি, আওয়ার সার্ভিস নামের যে সাইড বারটা করছিলাম। তো এলআই শেষ করব প্রত্যেকটারই, তাহলে আমাদের লিস্ট হবে, না হলে লিস্ট হবে না, না হলে কী হবে, এক লাইনে থেকে যাবে। হ্যাঁ, আমার আওয়ার সার্ভিস শেষ, এখন আমি রিলোড করে চাইলে আমি দেখতে পারি, এটা সেভ করলাম, রিলোড করে দেখতেছি, এই যে একটা লিস্ট হয়েছে। আওয়ার সাইট লেখাটা কোথা থেকে আসলো, এই যে এটা আমার তো দরকার নাই, আমি কেটে দিলাম। এখন এই যে ট্যাগটা, এই ট্যাগটাকে আমি একটু বড় করে দিতে পারি, H1 ট্যাগ ব্যবহার করলাম, এটাতে কাজ করবে। এগুলো আমরা ডিজাইন করব, এই যে আওয়ার সার্ভিসটা একটু বড় করলাম এভাবে, কোনো প্রবলেম নাই, আমরা ডিজাইন করব। আমরা এখন লিখতেছি, আগের কাজগুলো দেখতেছি, বাসায় প্র্যাকটিসটা করে নিয়ে আসলে আর এই কাজটা আমার আর আজকে করতে হইতো না। অনেকের যে হেজিবিজি করছেন, আবার কিছুই মন থাকবে না, আবার একটা দিয়ে দিলাম। এখন ট্যাক্স এরিয়া 2, এটা কি ফুটার এরিয়াতে আমরা ঢুকলাম, এখন আমাদের উপরে লেখা শেষ, এখন ফুটার এরিয়াতে ঢুকছি। ফুটার এরিয়াতে ট্যাক্স 2তে আমি আমার সাইটে বা ক্লায়েন্টে যে লেখাগুলো দিবে, ধরলাম এই লেখাগুলো এই ক্লায়েন্টে দিল যে আমাকে এই লেখাগুলো আমার এই এরিয়াতে থাকবে, তাই আমি কপি করে নিয়ে আসলাম। প্রথম লেখাটা হচ্ছিল H2তে, ক্লায়েন্টে আমাকে বলে দিল যে H2তে থাকবে প্রথমটা, পরেরগুলো থাকবে হচ্ছে প্যারাগ্রাফে, তাই আমি H2টা দিয়ে দিলাম, আর বাকিগুলো থাকবে প্যারাগ্রাফে, তাই আমি প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। প্যারাগ্রাফ ট্যাগ শেষ করলাম। এইভাবে আমি এই জিনিসটা আমি অ্যাড করলাম, এই যে লেখাটা অ্যাড হইল। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে কন্টাক্ট নামে, আমরা কন্টাক্ট নামে একটা ডিপ খুলছিলাম, মনে আছে? এই যে কন্টাক্ট ডিপ, এই ডিপটার ভিতরে দেখে কন্টাক্টের স্টার্টিং ডিপ এখানে, আর শেষের ডিপটা তো এটা, এর ভিতরে কিন্তু লিখতেছি আমরা। এই জিনিসটা খেয়াল করছি তো, সবসময় কিন্তু স্টার্ট এবং এন্ডিংয়ের ভিতরে লিখতেছি, কন্টাক্টের জিনিসগুলো এখানে লিখবো। এবং কন্টাক্ট লেখার ক্ষেত্রে আমি একটা বলছিলাম যে অ্যাড্রেস ট্যাগ আছে, মনে আছে? যেহেতু এটা একটা অ্যাড্রেস ট্যাগটা দিয়ে দিব। অ্যাড্রেস ট্যাগের ভিতরে আমি একটা ট্যাব দিয়ে ভিতরে ঢুকে গেলাম, অ্যাড্রেস ট্যাগটা ইন্ড করব, এর ভিতরে লিখবো হচ্ছে আমাদের অ্যাড্রেসটা। ক্লিয়ার? এখন হইল না, আমি যে এখানে দিলাম আমার কিন্তু সবগুলো এক লাইনে শো করবে। আমি একটু দেখাই, এইগুলো আমি আগেও বলেছি। এই যে এক লাইনে এসে পড়ছে, আমাদের কি এরকম তো করার দরকার না, আমাদের তো দরকার হচ্ছে ওই রকম। তাহলে কি করতে হবে মনে নাই? বিআর ট্যাগের কথা, বিআর সিঙ্গেল ট্যাগ, এই যে বিআর ট্যাগটা ছিল, এইভাবে দিতে পারি, অথবা আমি শুধু বিআর লিখে দিলেও হয়, এরকম হলেও হয়। এখন আমরা সেভ করে ব্রাউজারে গিয়ে দেখব, এই যে হয়ে গেছে। আর বিআর ট্যাগ না করলে কোনোভাবে হইতো না। আরেকটা আছে কি পি আর পিআরই, এই ট্যাগটা দিলে হইতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের লেখাগুলো সুন্দর হইতো না। লেখাগুলো কি হয়ে যেত, আমাদের এরকম এল যেভাবে লিখছিলাম এইভাবে থাকলো, বুঝতে পারছি? পিআরই দেওয়ার পরে এই ঝামেলাটা হয়, কিন্তু বিআর ব্যবহার করলে এই ঝামেলা হবে না, আমি যে লেখা যেভাবে চাইতেছি এইভাবেই থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, দুটোটাই আমাদের ব্যবহার করা লাগে। এখন ফুটার মেনু মানে ফুটারে আমি কি মেনু ব্যবহার করতে চাইতেছি। অনেকগুলো সাইডে দেখবেন যে উপরেও মেনু থাকে, নিচেও মেনু থাকে, কিছু চেঞ্জ থাকে নিচের মেনু করলাম। আমরাও সেম কাজটাই করবো, যেহেতু আমরা বুঝতেছি তাই আমি উপর লেখাটা আবার নিয়ে আসতেছি, কারণ আমার এই লেখাটাই আবার লিখতে হইতো। মেনু ক্রিয়েট করবো, তাহলে এই লেখাগুলোই তো আমি এটাই নিয়ে আসলাম।
নিয়ে আসলাম, আপনারা ইচ্ছা হলে নিয়ে আসতে পারেন, ইচ্ছা হলে লিখতে পারেন। যেহেতু আমার এগুলোই লিখতে হবে তাই আমি নিয়ে আসলাম। এখানে আমি কিছু চেঞ্জ করে দিতে পারি, এখানে আমি দিতে পারি ধরুন আওয়ার গ্যালারির জায়গায় আমি 2টা পেজ বলছিলাম করবো কি অনলাইন লাইভ টিভি। হ্যাঁ, এটা লিঙ্ক করবো পরবর্তীতে আমরা যখন পেজ খুলবো। আরেকটা কি জানি ছিল অ্যাবাউট মি লিখতে পারি, অ্যাবাউট কোনটা কাজ তো আছে, অ্যাবাউট আস, কারণ এগুলো উপরে ছিল না, আমি নতুন করে লিখে দিলাম। স্পেসটা কি কাজ করবে? কারণ এখানে আমি যেভাবে দিব ওইভাবে শো করবে, কিন্তু লিঙ্কের ক্ষেত্রে স্পেস দিতে পারবো না। এটা তো হচ্ছে আমার শো করবো, এই জিনিসটা আমাদের ব্রাউজারে শো করবে। আমি দেখি তাহলে ব্রাউজারে, হ্যাঁ কালো যে লেখাগুলো এটা ব্রাউজারে শো করবে। এই যে ব্রাউজারে শো করতেছে আবার তো লিঙ্ক হয়েছে, কিন্তু লিঙ্ক তো আমরা এটারই করলাম। এখন আমাদের বাকি আছে কোনটা, অলরেডি 1 ঘন্টার কাছাই গেছে, দ্রুত করি। বাকি আছে কোনটা দেখি, বাকি আছে হচ্ছে এটা হয়ে গেল। এখানে ধরলাম অনেকগুলো লিঙ্ক, এখানে একটা ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স থাকতে পারে। আমি এই লেখাগুলো নিয়ে আসলাম। ক্লায়েন্টে তো অবশ্যই ট্যাক্স যেটা দেবে এটাই দিব, আমরা অন্য কোনো ট্যাক্স দেবো না। তো ট্যাক্স এরিয়া 3 নামে যেটা আছে ওই ডিপের মাঝখানে আমি দিব, কারণ স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগের মাঝখানে আমি দিব। নিয়ে আসলাম এটার প্রথমটাকে আমি H2 ট্যাগ দিতে পারি। এতটুকু ধরলাম একটা টাইটেল, H2 ট্যাগ শেষ। এখানে এটা বড় হাতের এবং এটা ধরলাম P ট্যাগ। এখন কিন্তু আমি এক লাইনে লিখে দিয়েছি, একটু ঝামেলা হবে? কোনো ঝামেলা না, তারা তো বুঝতেই পারতেছে। আমি এখন রিলোড করে দেখি, এই যে এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়েছে। আমি তো কিন্তু এক লাইনে দিচ্ছি, কিন্তু এক লাইনে নাই, বুঝতে পারছি? এখন দেখেন ফোল্ডারের ভিতরে আমি কি করছি, এটা আনলাম, আর একটা বাকি আছে, এটা কি সার্চ বক্স। সার্চ বক্সটা আনার জন্য কালকে আমরা দেখলাম কিভাবে একটা ফর্ম আনা যায়, দেখছি না? এই ফর্মগুলোই আনবো। হবে হচ্ছে এটার মতো, এই যে এখানে সার্চ একটা বক্স আছে, হ্যাঁ লেখাটা সার্চ। আমরা কি করতে পারি খুব ইজিতে, ইনসার্টে গিয়ে ফর্মে গিয়ে সার্চ নামে একটা বক্স আছে, ওটা দিতে হবে। অথবা আমরা টেক্সট বক্সও দিতে পারি, টেক্সট বক্স নিলে তো হইলো না, সার্চের জন্য সার্চ বক্সটাই দেবো, কারণ এখানে ইনপুট টাইপ সার্চ লেখা থাকবে। এই যে ইনপুট টাইপ সার্চ লেখার পরে স্পেস থাকবে, হ্যাঁ না স্পেস থাকবে না। এটা আমি আউটপুটটা আমি দেখাইতেছি কি হয়েছে, তারপরে অন্যগুলো করতেছি। দেখেন আসে না, এই যে দেখেন একটা বক্স আসছে, এই বক্সে কিছু লিখতে পারবো। এখন সার্চ লেখাটা আমি লিখে দিব সামনে, এই যে এখানে লিখে দিতে পারি, এখানে লিখতে পারি সার্চ একটা খুলো স্ল্যাশ, এটা দিয়ে সেভ করলাম। এই যে সার্চ খুলো স্ল্যাশ, আমাদের ইনপুট হয়ে গেল। এখন যে জিনিসগুলো করছি এই জিনিসগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন। এখন অলরেডি আপনার 3টা হয়ে গেছে, খুব দ্রুত করবো, কারণ আমরা 5টার ভিতরে যদি ইয়ে করি, খুব করতে গিয়ে আমি প্রথম কি করছি, আমি প্ল্যান করছিলাম আমার সাইটটাকে কি হবে। তারপর আমি প্রথমেই করছি ডিপগুলো ঘোষণা করছি, ডিপ পার্থক্য করছি, ডিপের আইডিগুলো প্রথম দিছি, আইডির ভিতরে ডিপ ক্লাস দিছি। এই যে আইডি এখানে শেষ হয়েছে, ক্লাস এখানে দিলাম সেম একইভাবে। এই যে ডিপ ক্লাস ইকুয়াল টু তারপর নামটা, এটা আমি ট্যাব ব্যবহার করে ভিতরে নিয়েছি, কারণ আমার বোঝার সুবিধার্থে। এটা না দিলে কোনো সমস্যা নাই, আমার কাজ হবে, কিন্তু আমার বোঝার সুবিধার্থে আমি ট্যাব দিয়ে করলাম। প্রত্যেকটা আমি আগে আইডি দিয়ে এরিয়া ভাগ করলাম, তারপরে আমি এখানে বিভিন্ন ক্লাস দিয়ে পার্থক্য করলাম। তো আমি প্রথম থেকে রাখতেছি, সবাই প্র্যাকটিস করুন। আমরা আজকে এখন দেখবো হচ্ছে কি সিএসএস জিনিসটা কি আগে দেখি। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিটটা কি করেটা কি দেখি। সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট, মানে সিএসএস বলতে ক্যাসকেডিং স্টাইল শিট কে বোঝায়। তাছাড়া সিএসএস ডিফাইন্স হাউ HTML এলিমেন্টস আর টু বি ডিসপ্লেড। HTML এ যা ডিজাইন করছি, যা করছি ওটাকে কিভাবে হবে, কতটুকু বড় কতটুকু ছোট, কোথায় হবে কি হবে, সা করি সবই হচ্ছে সিএসএস এ ডিসপ্লে করবে। CSS styles were added to HTML4 to solve a problem.
মানে প্রথম অ্যাডটা হয়েছিল কখন HTML4 অ্যাড করছে, কিছু প্রবলেম ছিল ওইটা সলিউশন করার জন্য। CSS সেভস এ লট অফ ওয়ার্ক। আমরা যে ডিজাইন করছি এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগছে, এই জিনিসগুলো কীভাবে কম সময়ে করা যায় তার জন্য CSSটা আসছে, অনেক সময় বেঁচে যায়। Externally CSS style sheet are stored in CSS file. External CSS style যেগুলো এটা হচ্ছে CSS ফাইলে সেভ করি। এখন আসে আমরা অলরেডি এই জিনিসগুলো দেখে গেছি আগের বারে, যে এমবেড কে করছিল, HTML-টা করছিল হচ্ছে লি টিম বার্নার লি, আর হচ্ছে আপনার CSS-টা করছে হচ্ছে এখন উইমলি। যে বিষয়গুলো আমাদের জানা দরকার, এটা হচ্ছে CSS কত প্রকার। CSS হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল আর হচ্ছে ইনলাইন। আমরা কিন্তু স্টাইল করছি না, এটা হচ্ছে ইনলাইন CSS। এই যে 3 নম্বরটা এটা আমরা করছি, আর বাকি দুইটা আমরা জানি না, আমরা করবো এখন। ইনলাইন CSS কিভাবে করছি, আমরা টেক্সটের কালার করছি, টেক্সট বড় ছোটো করছি, ফ্রন্ট ফ্যামিলি অ্যাড করছি না, ওইগুলো হচ্ছে ইনলাইন CSS আন্ডারে করছি। প্রতি লাইনের জন্য করছি, H1 এর জন্য করছি, H2 এর জন্য করছি। CSS কিভাবে যুক্ত করব তা দেখার আগে আমরা দেখি হচ্ছে একটা আপনার কিভাবে হয় সিনট্যাক্সটা। এটা হচ্ছে CSS সিনট্যাক্সটা কি। CSS হচ্ছে কতগুলো রুল নিয়ম এর সমষ্টি, যাকে CSS এর রুল বলে। প্রতিটি CSS রুল এর দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে সিলেক্টর যেখানে ওই CSS রুলটি প্রয়োগ হবে, অন্যটি হচ্ছে কি ডিক্লারেশন। এখানে দেখি H1 মানে H1 কি, H1টা কি সিলেক্টর। এখানে H1 দিয়ে আমি বুঝে দিচ্ছি হচ্ছে আমার হেডিং 1টা বড় লেখা যেগুলো হবে, এইগুলো মানে যত H1 আছে সবগুলোর জন্য এটা লিখে দিলাম। প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা কালার করতে হয়েছে না, এখন H1 লিখে যদি আমি কালারটা দিয়ে দিই সবগুলোর কালার একসাথে হয়ে যাবে। বুঝতে পারছি আমাদের সময় বাঁচছে। আগে একটা করে কালার করা লাগছে, এখন শুধু H1 লিখে আমি দিয়ে দিলাম কালারটা, তাহলে সবগুলোতে একসাথে পড়ে যাবে। তারপরে এখানে ফ্রন্ট সাইজ কত এইভাবে আমি লিখে দিতে পারবো। এখানে আবার একটা আছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। প্রথমটা যেটা এটা হচ্ছে প্রপার্টি মানে নামটা, আর ভ্যালু হচ্ছে এটার জিনিস কতটুকু থাকবো। যেমন আমি ফ্রন্ট সাইজ লিখে আমি ভ্যালুতে দিলাম হচ্ছে 12 পিক্সেল। এখানে লেখার একটা নিয়ম হচ্ছে প্রথমটা যেটা লিখবো এখানে আমি একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটটা হচ্ছে আগে দিতাম কি ব্র্যাকেট, গ্রেটার দেন লেস দেন এরকম চিহ্ন দিতাম, আর এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। CSS এ ব্যবহার করবো সেকেন্ড ব্র্যাকেট এবং শেষ করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখানে আমি আর আপনার এই যে আপনার কি লিখলাম কালার কুলন, আমার যে ব্লু বা বিভিন্ন রং হইতে পারে বা কালার কোড হইতে পারে লিখে দেবো। আর একটা থেকে আরেকটার পার্থক্য করবো হচ্ছে সেমিকোলন দিই। একটা থেকে আরেকটার পার্থক্য সেমিকোলন, প্রত্যেকটাকে শেষ করে সেমিকোলন দিব, না হলে পেস লাগা যাবো, হবে না। শেষ করলেই সেমিকোলন, আগে শেষ করলে কি করতাম ইন্ডিং ট্যাগ, আর এখন শেষ করলে সেমিকোলন দেবো। এটা হচ্ছে আমাদের কাঠামোটার বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের দেখবো হচ্ছে কিভাবে আপনার CSS করে। এই CSSটা আমরা অলরেডি জানি, H1 ট্যাগের ভিতরে করছি। দিস ইজ হেডিং, এরকম H1 ট্যাগের ভিতরে স্টাইল লিখে কালার করে দেওয়া রেড, তারপরে হচ্ছে কালার গ্রিন করে দেওয়া প্যারাগ্রাফের, এগুলো কিন্তু আমরা করছি অলরেডি করে ফেলছি। আর এটারে বলা হয় কি ইনলাইন CSS, যেটা HTML এর ভিতরে করি। এটা কি উদাহরণ দেবো আর না অলরেডি আমি জানি, বাকিগুলোতে দেখি। এটার নাম হচ্ছে ইনলাইন স্টাইল। এখন হচ্ছে আপনার ইন্টারনাল স্টাইল শিট, এটা আমরা জানি নাই, এটা আমরা করব। ইন্টারনাল স্টাইল শিট হচ্ছে আমি বললাম না হেডের ভিতরে আমাদের অনেক কিছু লিখতে হয়। এই যে আপনার স্টাইল শিটটা লিখে দিলে আমরা হেডের ভিতরে লিখতে পারি স্টাইল ট্যাগ এবং স্টাইল ট্যাগ শেষ, এর ভিতরে বডি লিখলে বডির ব্যাকগ্রাউন্ডে কালার হলো, H1 হলে H1 এর কালার হলো, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা এটা আমি 1 মিনিট, এটা আমি একটা উদাহরণ দিয়ে মাধ্যমে বুঝি। কি আসে না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা উদাহরণটা পরে দেখি। হ্যাঁ এখন আমরা স্লাইডটা শেষ করি। আচ্ছা এখন আমরা দেখবো এক্সটার্নাল শিটটা।
এক্সটার্নাল শিট মানে হচ্ছে আমরা বিভিন্ন পেজ খুলতে পারি না HTML এর, এরকমই আরেকটা খুলবো, এটা হচ্ছে CSS এর। HTML এর যেমন খুলছি .html লিখে index.html, ওখানে লিখবো হচ্ছে style.css লেখা থাকবে পিছনে। এরকম আলাদা একটা ফাইল খুলবো, খুলে আমার HTML এর সাথে লিঙ্ক করে দেবো। এই যে লিঙ্ক হেডের ভিতরে, হেড টু হেডের ভিতরে লিঙ্ক ট্যাগটার মাধ্যমে আমি করে দেবো। লিঙ্ক ট্যাগটার মধ্যে কী আছে দেখেন, লিঙ্ক স্পেস REL রিলেশন হচ্ছে স্টাইল শিট, আবার টাইপটা অবশ্যই টেক্সট CSS হাইপার লিঙ্ক, যে ফাইলটা আছে ওইটার লিঙ্কটা করে দিচ্ছি। এটা আমার ইমেজ ফোল্ডারে থাকলে ইমেজ ফোল্ডার /style CSS থাকবে। ওই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। এইটা হচ্ছে 3 ভাবে করতে পারি, 3 ভাবের সিস্টেম। এখন আসি, একজনে প্রশ্ন করছিল আপনার কালকে, এটার পরে আসবো, এর আগে আমরা দেখে নিই আপনার, আমরা একটু আগে লিখলাম কি ডিপ আইডি এবং ডিপ ক্লাস। ডিপ আইডি যখন থাকবে স্টাইল CSS লেখার আগে আমরা একটা স্টার ব্যবহার করব, হ্যাশ ব্যবহার করব। আর যখন ক্লাস থাকবে তখন ব্যবহার করবো হচ্ছে ডট। মনে থাকবে, আইডি যখন থাকবে তখন স্টার লিখে হ্যাশ লিখবো, হ্যাশ লিখে আমি এই যে আপনার যেটা করতে চাই নাম লিখবো। যেমন আমার কী নাম হতে পারে, বডি থাকতে পারে, ফুডার থাকতে পারে, এরকম নাম থাকে না, আগে হ্যাশ দিব, তারপরে নামটা লিখবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা লেখার লিখবো, ডিজাইন করবো। আমার যখন ক্লাস থাকবে, ক্লাসের ক্ষেত্রে ডট দিব, দেওয়ার পরে নাম লিখবো, নামটা লিখে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে যা লেখার লিখবো। বুঝতে পারছি? উদাহরণটা আরও ক্লিয়ার হবে। আর এটা তো আমাদের কাঠামোটা তো অলরেডি আমরা দেখে ফেলছি। হ্যাঁ, আপনার সাইডের যে কাঠামোটা, ওই দেখেই আমরা বিভিন্ন ডিজাইনটা করব, কোন দিকে কি যাবে, হেডারটার কোন দিকে কি আছে, সাইডের বারে কোন দিকে কি আছে, এগুলোও আমাদের লিখে দিতে হবে। এটা হচ্ছে আমি আপনার ডিপ লেখার সময় এই নামগুলো আমরা ব্যবহার করতে পারি চাইলে। তারপরে কালকে একটা প্রশ্ন আসছিল হচ্ছে ওয়াব এবং ওয়েব, এই দুটো সম্পর্কে আমি বলছিলাম যে পড়ে দেবো। ওয়াব হচ্ছে যে ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল, এটা হচ্ছে আমাদের আলোচনার বাইরে আসে, তারপরে বলে দিতেছি যে কি বলছে, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড ফর অ্যাক্সেসিং ইনফরমেশন ওভার এ মোবাইল ওয়্যারলেস নেটওয়ার্ক। এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনার ওয়্যারলেস ইনফরমেশন ডাটা এক্সচেঞ্জ করার জন্য। আর যে WWW বা যা দা ওয়েব বা ওয়েব যেটা বলি সংক্ষেপে, এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে আপনার দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW অথবা W3 এটাও বলতে পারি। এটা কি, এটা হচ্ছে ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম অফ ইন্টারলিঙ্ক হাইপার টেক্সট ডকুমেন্ট, হাইপার টেক্সট ডকুমেন্টের মাধ্যমে হয়, অ্যান্ড আদার ডিজিটাল রিসোর্স দ্যাট আর অ্যাক্সেস বাই দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস হয়। ইট হ্যাজ বিকাম নোন সিম্পলি অ্যাজ এ ওয়েব, অ্যাজ দ্য ওয়েব, আমরা দ্য ওয়েব বা ওয়েব বলি। আর এটা হয় hypertext documents are commonly called the web page. hypertext যে ডকুমেন্টটা থাকে এটাই একটা ওয়েব পেজ। আমরা যে ওয়েব পেজগুলো বানাইতেছি এটা কি একটা HTML দিয়ে পেজ বানাইতেছি না, hypertext দিয়ে, তো ওইগুলোই হচ্ছে ওয়েব পেজ, which are primarily text document formatted and annotated with hypertext markup language বা HTML এর মাধ্যমে, HTML এর মাধ্যমে যেগুলো ইনফরমেশনগুলো রাখি এটাই হচ্ছে একটা ওয়েব পেজ। ওকে, তাহলে এতটুকুই। আর যাদের ইনফরমেশন মানে যে যোগাযোগের জন্য আমি স্ক্যাপের নম্বরটা দিয়ে দিলাম, আপনারা নিয়ে নিতে পারেন, এবং ইমেলটাও আছে, ইমেলটা তো সবার কাছেই আছে অলরেডি। স্ক্যাপটা নিতে পারেন, কারণ পরবর্তীতে আপনার যদি প্রবলেমে পড়েন স্ক্যাপে আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার প্রবলেমটা দেখাতে পারেন। স্ক্রিন শেয়ার করতে পারেন তো সবাই, স্ক্যাপে ঢুকবেন, তখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোনো একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন নাই, আমাকে দেখাই দিবেন, তাহলে আমি বলে দিতে পারবো স্ক্যাপের কলের মাধ্যমে যে কোন জায়গায় প্রবলেম হইতেছে, বা আপনার কোনো কোড সমস্যা হইতেছে আপনার শেয়ার করে দেন, স্ক্যাপটা নিয়ে দিতে পারেন। না, এটা আমার নাম, আর স্ক্যাপ আইডি তো লেখা আছে, এটা এটা দিয়ে আপনারা মানে শেয়ার করবেন, এটা দিয়ে ঢুকবেন, স্ক্যাপে তো ঢুকবেন, এই নাম দিয়ে শেয়ার করতে পারবেন। হ্যাঁ, MCD দিয়ে কি, MCD কি মহেন্দ্র চন্দ্র দাস কি যন্ত্রণা, এটা তো যায় না ভাই।
এই যে বডির ফার্স্ট ট্যাগটার ভিতরে আমি বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কালারটাই হচ্ছে আবার ইনলাইন সিএসএস করলাম। এই যে দেখেন ইনলাইন সিএসএস করার পরে যে আমার কালার চেঞ্জ হয়েছে। আরেকটা বিষয়, অনেকে বলছিলেন যে পিএনজি কি, পিএনজি করার ফরম্যাটটা দেখেন পিএনজি ছিল, তাই এই যে চিহ্নটার মাঝখানে যে কালারটা, এই কালারটা কিন্তু আসছে ব্যাকগ্রাউন্ডের কালারটা, বুঝতে পারছি। আর যদি না হইতো তাহলে একটা সাদা কালার বা যে কোনো কালার থাকতো, যেমন এইখানে আছে, যেমন এখানে আছে নীল কালারই রয়ে গেছে, এই কালারে রয়ে গেছে, কিন্তু এটার মাঝখানেও কালার চেঞ্জ হয়েছে। এটা কি কারণে হয়েছে? পিএনজি ফরম্যাটের কারণে, এটার ব্যাকগ্রাউন্ড নাই। মিস করবেন আজ আপনার ইচ্ছা, স্যার বলবো বাকিটা। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এইভাবে কালার চেঞ্জ না করে আমরা সিএসএস এ আপনার স্টাইল শিটের মাধ্যমে করতে পারি। তো এটার জন্য আমি কি করব, হেড থেকে হেডের ভিতরে আমি স্টাইল কোড লিখে আমি করতে পারি। স্টাইল, হ্যাঁ কালার মুছে ফেলছি, কারণ আমি এখন স্টাইল সিএসএস এর ভিতরে আমি কালার দেব। বডি আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার, এখন কালার চুজ করে দেব। এখন দেখি চেঞ্জ হয় কিনা, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। একটু আগে কি করছিলাম, আমি বোর্ডের ভিতরে কালার লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস মানে কোডের ভিতরে লেখা। আর এখন কি করছি, হেডের ভিতরে আমি স্টাইল কোড দিলাম, স্টাইল কোড শেষ করলাম, এর ভিতরে আমি বডি নামে একটা লিখলাম, এর ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এর সাথে আরেকটা জিনিস যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি করব, এই চিহ্নটার কথা মনে আছে, এটা দেব, মানে শেষ করলাম, তারপর আরেকটা লিখবো, কি লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার জন্য এই যে দেখেন ব্রাউজ আছে, ব্রাউজ থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, এটা আমি ওকে করে দিলাম। এভাবে আমি ইমেজ দেবো। দেখেন আগে ইমেজ দিতাম কিভাবে, ইমেজ ট্যাগের মাধ্যমে। এখন ইমেজ কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন ইউআরএল ব্র্যাকেট, তারপর হচ্ছে ইউআরএলটা, এটা অটোমেটিক তো আমি নিয়ে নিছে, না হলে লিখে দিতে পারি, নর্মালি লিখেও দিলেও হবে। এই যে এখন আমি ডিজাইনটা করতেছি, এটার কি ডিজাইন বলবো, ইন্টারনাল একটার ভিতরেই করতেছি। আচ্ছা এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আনছি, দেখেন তো ইমেজটা আসছে কিনা, আসছে। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ডটা আমি বলছিলাম রিপিটের কথাটা বলছিলাম যে আপনাদের দেখাবো। এখন রিপিটের কথাটা দেখি, আপনি এরকম কোড বসাইছেন হেডের ভিতরে, কিন্তু হেডের ভিতরে স্টাইল লিখি, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, তারপরে বডি দেব। এখন আরেকটা বিষয় দেখি, H1টা দেখব। কি লাগে, লাগে না, লাগবে না। এখন আমি দেখলাম যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আপনার ফ্রন্ট কালার, ফ্রন্ট সাইজ কালার টেক্সট কি শুধু কালারই আছে নাকি, কালার শুধু কালার। আমি H1 যতগুলা H1 আছে সবগুলোর H1 এর কালার আমি দিয়ে দিতেছি। কালার দিলে কি হবে, এই যে H1 ছিল এটা কালার চেঞ্জ হয়েছে, এই যে H1 কালার চেঞ্জ হয়েছে, H1 কালার চেঞ্জ, যতগুলা পাবে H1 সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। তাই আমাদের সময় বাঁচছে না, যেটা বলছিল সিএসএস এর সময় বাঁচে। কারণ HTML এ আমার এটার কালার লিখে দিতে হইতো, এটার কালার লিখে দিতে হইতো, এটার কালার লিখে দিতে হইতো। এখন সবগুলা শুধু তা না, আমি যতই আরও লিখবো, লিখলি H1 দিলেই এটার কালার হয়ে যাবে, H1 দিলেই কালার হয়ে যাবে। H2 কালার হলে এভাবে H2 কালার লিখে দিব, এইভাবে করব। এখন এইভাবে আমরা করতে পারি, হলে কি হবে, আমার একটা ফাইলের ভিতরে সব রয়ে গেল। এখন একটা ফাইলের ভিতরে খুব কমই ডিজাইন করে, সবাই করে কি আলাদা একটা ফাইল করে,
ডিজাইনের যা কাজ আছে তা করে আলাদা ফাইল, কারণ HTML ফাইলটা যখন আমার অনেক বড় হয়ে যাবে তখন সমস্যা হয়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আরেকটা ফাইল খুলতে পারি, সেভ এস করবো না, এখানে করবো হচ্ছে Ctrl+N, নতুন ফাইল, যেটা হচ্ছে আমার এখন আছে HTML, এখন করবো হচ্ছে CSS। সবাই একটু নজর রাখেন আমি কি দেখা যাচ্ছে, আমি ইনলাইন CSS এবং ইন্টারনাল করলাম, এখন এক্সটার্নালটা দেখাইতেছি। এক্সটার্নালটার জন্য আমি করব Ctrl+N দেব, অথবা ফাইলে গিয়ে নিউ দেওয়ার পরে দেখেন ব্ল্যাঙ্ক তো পেজ আছে, এর ভিতরে CSS, এখন আমরা CSS করব না, CSS আগে ছিল HTML, এখন CSS, তারপরে ক্রিয়েট, এই যে একটা CSS করছে, আর CSS এর ফরম্যাটটা হচ্ছে এটা, মানে হেড টেড কিছু থাকবে না, এরকম থাকবে। এখন আমরা এখানে লিখে দিব কি লিখছিলাম মনে আছে, এই যে কোডগুলো লিখছিলাম এই কোডগুলোই আমি এখান থেকে কাট করে দিতেছি, কারণ এখানে আমার দরকার নাই, আমি হেডের ভিতরে আমি কোড করব না, আমি ইন্টারনাল করব না, আমি এক্সটার্নাল করব, তাই আমি এখানে লিখে দেবো, এই যে কোডগুলো লিখে দিলাম। এই ক্ষেত্রে আরও কোনো স্টাইল কিছু লেখার দরকার নেই, শুধু কালারের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে CSS এর কোডগুলো, CSS এর কোডগুলো এখন এখানে লিখবো, আর HTML এর কোডগুলো এখানে লিখবো, দুইটা হয়ে গেল। কিন্তু এখন হয়ে গেছে, কিন্তু আমার সেভ হয়েছে, সেভ কিন্তু হয় নাই, সেভ করে নিতে হবে। সেভ করার জন্য Ctrl+S, যে লোকেশন আছে ওই লোকেশনও রাখতে পারি, আমি চাইলে আবার ইমেজ ফোল্ডারের ভিতরে রাখতে পারি, আমি আলাদা করেই রাখতেছি। স্টাইল বানানো হয়েছে তো, স্টাইল CSS নামে ফাইল হয়েছে, এখন ফাইল হয়েছে, ভালো কথা, আমি এটা সেভ করতেছি, দেখি তো আমার ডিজাইন হয়েছে কিনা, আমি তো কালার দিয়েছিলাম, গিয়ে দেখবো যে ডিজাইন হয় নাই, হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার হয় নাই, কেন হয় নাই, আমি এখানে তো কালার করছি, এই কোডটাই তো আমি এখানে যা লিখছিলাম তাই তো দিলাম, এরপরও হয় নাই, কারণ কি বলতে পারেন, বলছিলাম না একটা লিঙ্ক করে দিতে হবে দুইটার মধ্যে, সে তো খুঁজে পাইতেছে না আমার ডিজাইন কোথায় গেল, ডিজাইন ওইটার সাথে এটা লিঙ্ক করে দিতে হবে, দুইটার মধ্যে একটা লিঙ্ক। আর লিঙ্ক করার জন্য আমি স্লাইডে অলরেডি দেখাই দিচ্ছি যে লিঙ্ক টেগ করতে হবে, লিঙ্ক টেগ মানে আছে LINK, লিঙ্ক টেগটা স্টার্ট করছি, তো লিঙ্ক টেগটা শেষ করতে হবে। না, লিঙ্ক টেগ হচ্ছে সিঙ্গেল টেগ, সরি, লিঙ্ক টেগ হচ্ছে সিঙ্গেল টেগ। লিঙ্ক ট্যাগের মধ্যে আমি দেখছিলাম কি আপনার একটা হচ্ছে REL, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, রিলেশন ছিল স্টাইল শিট, তারপরে ছিল কি টাইপে ছিল style.css, টাইটেল এসে পড়ছে, সরি টাইপ হবে, এই যে টাইপ হবে, এবং স্টাইল CSS, এই যে স্টাইল CSS এরকম। তারপর হচ্ছে লিঙ্ক করার জন্য কি href ব্রাউজ করে আমি CSS-টা লিঙ্ক করে দেবো। CSS-টা কোথায় আছে, মেইন ফোল্ডারে রাখছিলাম, এই যে CSS, এটাকে ওকে করে দেবো। এইভাবে আমি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারছি। এখন ব্রাউজারে যাব, গিয়ে দেবো যে কালারটা হয়ে গেছে, এই যে কালারটা হয়ে গেছে, যা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, আপনার ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, হয়ে গেছে, দেখছেন? এভাবে আমি লিঙ্ক করছি। এখন লিঙ্কটা আপনারা করেন সবাই, লিঙ্ক REL রিলেশন, স্টাইল শিট দিলাম, তারপর টাইপ CSS ফাইলের সাথে এই লিঙ্কগুলো করলাম এটার মাধ্যমে। তো এতটুকু আপনারা প্র্যাকটিস করেন। আর এর জন্য আমি যেহেতু আজকে আপনারা ফাইল করেন নাই, আমি আমার এই ফাইলগুলো সেন্ড করতেছি আপনাদেরকে। ইমেজের লোড কমাইতে পারি, বুঝতে পারছি? আবার দেখাবো। প্রথম আমি কি করছিলাম দেখেন, বড় ইমেজটা ক্লায়েন্টে দিল, ধরেন অনেক বড় একটা ইমেজ দিল, এবং আমার যে এখানে লাইটটা আছে, ক্লায়েন্টের লাইটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হয়েছে একটু ছোট্ট জায়গা, অথবা লাইটটাও ইম্পর্টেন্ট থাকতে পারে ক্লায়েন্টের। এই ক্ষেত্রে আমরা কি করতে, একটা স্লাইড নিব, স্লাইড, এই যে ছোট্ট একটা স্লাইড নিছি না, এই স্লাইডটা আমি এন্টার করে দিলাম, তারপর এটাকে আমি সেভ করে দেবো। সেভ করার সময় ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, আমি কিন্তু এটা ফটোশপে করতেছি, সেভ ফর ওয়েব এখন কত আছে, 1.2 KB, ফাইলটা কিন্তু 5 KB ছিল, এটা 1.4 KB, অনেক ছোটো হয়ে গেছে, মানে 5 গুণ কমে গেছে। এভাবে আমরা সেভ করে দেবো। সেভ করার সময় আমি ব্যাকগ্রাউন্ড লিখলাম, background.png,
সেভ দিব, কিন্তু আগেরটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে একটা রিনেম করে দিতে পারি, 1 লিখে দিতেছি, কারণ আমার আগেরটাও নষ্ট করতে চাইতেছি না, আমি দেখবো কোনটা ভালো হয়, তাই এখানে 1 লিখে রিনেম করে নিলাম। এখন আমি কি করব, আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে লাস্টে 1 লিখে দিছিলাম না, এই 1 লিখে দিলাম, সেভ করব এবং ব্রাউজারে গিয়ে ওপেন করব। হ্যাঁ দেখছি চেঞ্জ হয়েছে, কিন্তু এখন হচ্ছে অন্যরকম দিতে, হালকা হয়ে গেছে, মানে এখানে কালো, এখানে লাইট, আবার এখানে কালো, এখানে কালো লাইট, এখানে কালো, কিন্তু এটা কিন্তু চোখে বাজতেছে, খারাপ লাগতেছে। আগেরটাই ভালো ছিল, আগেরটা ভালো ছিল না। এইভাবে আমরা ভালো খারাপ দেখে ইয়ে করব। তো আমি আগেরটা করতে গেলে আমি শুধু 1টা ডিলিট করে দিলাম, সেভ করে দিলাম, শেষ। এখন আমার সময় পাচ্ছে না, আমার সময় পাচ্ছে, এভাবে ব্যাকআপ রেখে দিচ্ছিলাম। এভাবে আমরা একটা ইমেজকে চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর রিপিটের বিষয়টা তো বুঝতে পারছি, রিপিট এক্স রিপিট ওয়াই এটা দিয়ে দিছি। আর ব্যাকগ্রাউন্ড রিপিট যদি আমি নো রিপিট দিয়ে দিই তাহলে কি হবে, নো রিপিট, তাও আমরা দেখলাম যে রিপিট হইতেছে না, তাহলে আমাদের ঝামেলাটা কি হবে, আমি যে ছোট্ট একটা স্লাইড নিয়েছিলাম, এই ছোট্ট একটা স্লাইড রয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড যে সলিড কালারটা দিয়েছিলাম কালারটা শো করতেছে। রিপিট এক্স রিপিট ওয়াই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। সব প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপর হচ্ছে কোলন, নো রিপিট বা রিপিট এক্স। হ্যাঁ স্পেস দিতে পারি। আর এগুলো যদি না লিখি তাহলে কি হবে, অটো তারা রিপিট নিয়ে নিবে। এই যে দেখেন অটো রিপিট নিয়ে নিছে, ইন্ডিভিজুয়াল লিখে দিলে তো হয়, আর না লিখলে অটো নিয়ে নিবে। ওইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজ অ্যাড করলাম। তারপরে কি, কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স, যেমন এ ট্যাগ যত হইব তার কালার দিয়ে দিলাম। না আমরা তো শুরু করলাম, এখন আপনারা ইয়ে করেন, আগে লিঙ্কটা করেন, আমি যে ফাইলটা পাঠাচ্ছি এটার সাথে লিঙ্ক করেন, তারপরে এই দুইটা কোড করি, তারপরে আমরা আগাবো আস্তে আস্তে। সিএসএস এতটুকুই না, আমরা সিএসএস করব প্রত্যেকটা এরিয়া আছে না, ডিপ করছি, প্রত্যেকটা ডিপ ভিত্তিক আমরা কাজ স্টাইল করব, প্রত্যেকটা ডিপের স্টাইল করব। এটার সাথে এটা লিঙ্ক দেওয়ার পরে কানেক্ট হয়েছে, তাই আমরা আগে লিঙ্কটা করবো, আমরা HTML এ লিঙ্কটা করবো। আচ্ছা, যেহেতু হেডার এরিয়া এটা ছিল কি তা আইডি, তাই হ্যাশ দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে আবার কন্টেন্ট এরিয়া এটাও একটা আইডি, তাই হ্যাশ দিলাম এবং একটা কালার দিলাম। তাহলে আমি কালার দিয়ে যখন আমি প্রিভিউতে যাব, এই যে দেখেন এখানে একটা কালার হয়েছে, আবার এটার আরেকটা কালার হয়েছে, দেখছেন? এভাবে আমরা আলাদা করতে পারতেছি। এখন এটার ভিতরের 3টা পার্ট না, 3টা পার্টের আমরা 3টা কালার করতে পারি। যেমন আমি এইটার একটা অন্য একটা কালার করি, কিভাবে করব আমি জাস্ট বোঝানোর জন্য, আমি আজকে গভীরের কোনো ইয়েতে যাইতেছি না। এটা হচ্ছে কি ছিল, স্লাইডারটা নাকি না, স্লাইডারটা না তো, আদার সার্ভিস না, আওয়ার সার্ভিস ছিল। এই যে আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসটা কি ক্লাস, দেখছেন? এটা আমি কপি করে নিতেছি, কারণ লিখলে ভুল হইতে পারে, বলি না এই বানান যা ওই বানান ঠিক থাকতে হবে, তাহলে আমার কাজ করবে। তো এখান থেকে কপি করে নিলাম আইডিটা, ক্লাসটা ডিপ ক্লাস, তো ক্লাস তো ডট দিয়ে করব, ডট দিয়ে দিলাম। আর বাকি কাজ কি, বাকি কাজ সেম এভাবে করলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যা দিয়ে দেবো ওই কালার হয়ে যাবে। সেভ করলাম, প্রিভিউতে যাব। এই যে এই কালারের ভিতরে একটা কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আজকে এতটুকুই থাকুক।